হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এর আগে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছিলাম 6 সেমিস্টারে, সেই 6 সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ডিএসসি 1D বেঙ্গলির সধবার একাদশী দীনবন্ধু মিত্রের শেষ প্রশ্ন। সধবার একাদশী নাটক অবলম্বনে নিমচাঁদ চরিত্রটি আলোচনা করো। শুরু করছি। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয় বা ভালো লাগে বা তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, আর তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে এটি শেয়ার করবে, লাইক তো অবশ্যই করবে। তো শুরু করছি। সধবার একাদশী নাটক অবলম্বনে নিমচাঁদ চরিত্রটি আলোচনা করো। দীনবন্ধুর সধবার একাদশী বাংলা নাট্য সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ প্রহসন। এই নাটকে নিমচাঁদ চরিত্রটিতে মানব ভাগ্যের নিদারুণ পরিহাসী কারুণ্যে অভিষিক্ত হয়ে আমাদের হৃদয়ে গভীর রেখাপাত করে। দীনবন্ধুর অমর সৃষ্টি নিমচাঁদ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য সাহিত্যে ও দর্শনে তার পাণ্ডিত্যও অগাধ, কিন্তু নিজেকে সংযত রাখার শিক্ষা তার নেই। সে মদের পল্লল পলেপ আকণ্ঠ নিমজ্জিত, অথচ নিজের অধঃপতন সম্বন্ধে নিজে সে সচেতন। নিজের আকুণ্ঠ সমালোচনা করতে তার বাধে না। নাটকের একটি দৃশ্যে মদ্যপ অবস্থায় সে নিজেই তার আত্মপরিচয় দিয়েছেন। নিম রে পাপাত্তা রে ধর্ম লজ্জা মান মর্যাদা পরিপন্থী মদ্যপায়ী মাতাল রে নিমচাঁদ, তুমি একবার নয়ন নির্মিলন করে ভাব দেখি তুমি কি ছিলে, কি হয়েছ। তুমি স্কুল হতে বেরুলে একটি দেবতা, এখন হয়েছ একটি ভূত। যতদূর অধঃপাতে যেতে হয় তা গিয়েছ। হা জগদীশ্বর, আমার নেশা হয়েছে বটে, কিন্তু আমি বেশ দেখতে পাচ্ছি আমার কথা নিয়ে সকলে কানাকানি করছে। এই উদ্ধৃতিটি থেকে নিমচাঁদের চরিত্রটি বোঝা যায়। তার মদ্য শক্তির মূলে যে দাম্পত্য জীবনের ব্যর্থতা দায়ী, সে এই সংলাপের মধ্যে তার আভাস আছে। এটা বুঝতে না পারলে নিমচাঁদের মাতলামিকে কেবল মাতলামি বলে মনে হয়। নিমচাঁদের জীবনের এই ব্যর্থতার আভাস আরও একটু পরিস্ফুট হয়েছে অপর একটি দৃশ্যে। অটল নিমচাঁদের নিকট গোকুলবাবু স্ত্রীকে বের করে আনবার প্রস্তাব করলে নিমচাঁদ তাতে অস্বীকৃত হলো। সেখানকার সংলাপ, নিম, গৃহস্থের মেয়ে বার করবের মতলব করো না বাবা, ইহকাল পরকাল দুই যাবে। আমার কথা শোনো, গোকলো ব্যাটাকে ধরে একদিন খুব করে চাপকে দাও, কাঞ্চনকে না রাখো, তোমার মেঘের কাছে যাও। নিমচাঁদের স্মৃতিতে যে রুটেড স্বরও রহিয়াছে, এতে কি তার আভাস নেই? এই বেদনায় নিমচাঁদ চরিত্রের মধ্যে একটি কারুণ্যের আভাস আনিয়া দিয়াছে, কিন্তু দীনবন্ধু চরিত্রের অন্তর্বেদনার আভাসটুকু দিয়েছেন, তাকে গুরুত্ব দেননি। ভিতরের চোখের জলকে নিরুদ্ধই রেখেছেন, বাহিরের হাসি উজ্জ্বল করে তুলেছেন। নিমচাঁদের জীবনের এই আত্মসচেতন বেদনায় চরিত্রকে কেনারাম ও রামমাণিক্য ভোলা হতে স্বতন্ত্র করে তুলেছে, তাকে টাইপ হতে দেয়নি, একটি ব্যক্তি স্বাতন্ত্র্যের মর্যাদা দিয়েছে। কেবল তাই নয়, এই বেদনায় তাকে মদ্যপ করলেও নিছক ইন্দ্রিয়পরায়ণ হতে দেয়নি। অটল যখন গোকুলবাবুর স্ত্রীকে বের করে আনবার জন্য নিমচাঁদের নিকট জঘন্য প্রস্তাব করল, তখন নিমচাঁদ স্পষ্টই ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করল। এ কি ভদ্রলোকে পারে? নাটকের একেবারে শেষের দিকে অটলকে বলেছে, বাবা, আমি মদ খাই আর যা করি তোকে বারংবার বলেছি, রাত্রে কখনো বাইরে থাকিস নে, আপনার ঘরে গিয়ে শুস। এই স্বাতন্ত্র্য গুণেই নিমচাঁদ একটি অবিস্মরণীয় চরিত্র, এবং
সেই সূত্রে সধবার একাদশীও, কারণ চরিত্রটি কেবল নাটকের বহিরঙ্গের শোভাই বর্ধন করেনি, এটা অন্তরঙ্গের সঙ্গেও ওতপ্রোত হয়ে আছে। নিমচাঁদকে বাদ দিলে সধবার একাদশীর কোনো মূল্যই থাকে না। নিমচাঁদ সম্বন্ধে শ্রদ্ধেয় ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের মধ্য দিয়ে বলা যেতে পারে, নিমচাঁদের মধ্যে দীপ্ত মনীষা এবং আত্মগ্লানি ও ম্লানহীন আচরণ, উচ্চ চিন্তা ও মদ্যশক্তি, বুদ্ধির অভিমান ও আত্মগ্লানি, মোসাহেবী ও স্পর্ধিত সত্যভাষণ এমন আশ্চর্য সমন্বয় লাভ করিয়াছে যে সে নীতিজ্ঞানহীন অক্ষম বুদ্ধিজীবী সম্প্রদায়ের এক চিরন্তন ও প্রতিনিধি রূপে অমরত্বে প্রতিষ্ঠিত হইয়াছে। নিমচাঁদ নিজ অধঃপতন সম্বন্ধে মর্মান্তিক সচেতন। সমস্ত স্মৃতি ও মাতলামির মধ্যে একটা বিরাট সম্ভাবনার অপচয়জনিত অনুশোচনার সুর ধ্বনিত হয়েছে। বিদেশি সাহিত্যের অমৃত রসের সঙ্গে সে বিজাতীয় জীবনাদর্শের গরম একই চুমুকে পান করেছে। তার সমস্ত প্রকৃতি অমৃত বিষের উপাদানে গঠিত। নাটক হিসাবে সধবার একাদশী খুব উচ্চাঙ্গের নয়, বা অন্যান্য ব্যঙ্গাত্মক নাটকের তুলনায় এর শ্রেষ্ঠ যে অবিংশবাদী তাহা বলা চলে না। এর সমাজচিত্রের মধ্যে সরসতা ও চটুল বাগ্বৈদদ্য হয়তো একটু শ্রেষ্ঠোত্তর পর্যায়ের। এক নিমচাঁদ চরিত্র সমাজরীতি বিপর্যয়ের এক চিরস্থায়ী ফলরূপে সমস্ত লঘু তরল ইতর ভোগবিলাসের পঙ্কিল আবর্ত হইতে উত্থিত এক কলঙ্ক ভাস্কর বিকৃতির প্রতীকরূপে অবলুপ্ত মহিমায় বিরাজিত। নিমচাঁদ সম্বন্ধে সমালোচকের এই মন্তব্যের সঙ্গে আমরা একমত। নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে এমন কর্ম আর করব না, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। আমার একটু বলতে অসুবিধা হচ্ছে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সরি তার জন্য। তো আমি শুরু করছি। নেক্সট কোশ্চেন, এমন কর্ম আর করব না প্রহসনে চিত্রিত অলীকবাবু চরিত্রটি আলোচনা করো। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না প্রহসনের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র অলীক প্রকাশ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এমন কর্ম আর করব না এই গল্পটি পড়েছ। যদি না পড়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর সধবার একাদশী নাটকটিও যদি না পড়ে থাকো তাহলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দেব। তো শুরু করি। এমন কর্ম আর করব না প্রহসনের প্রধান তথা কেন্দ্রীয় চরিত্র অলীক প্রকাশ। প্রহসনের কাহিনী তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তার চরিত্রের বৈশিষ্ট্যগুলি সূত্রকারে বললে বলা যায় যে 1. কল্পনাবিলাসী কল্পলোকের চরিত্র, 2. সর্ব বিষয়ে বিশেষজ্ঞ, 3. অসীম বাক্পটুতা, 4. মিথ্যাচারে অভ্যস্ত, 5. ফন্দিবাজ ভণ্ড, 6. উপস্থিত বুদ্ধিধারী বাক্যবাগীশ। শুরু করি। নেক্সট প্যারা। মৌলিয়ারের অনুপ্রেরণায় সৃষ্ট হলেও অলীক প্রকাশ তার অন্ধ অনুকৃতি নয়, বরং সে সমকালীন কলকাতার এক বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্বকারী টাইপ চরিত্র। প্রথমাধি তাকে কল্পলোকের বাসিন্দা বলে মনে হয়। মিথ্যা কথাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলায় তার জুড়ি মেলা ভার, এবং কাজটি সে সচেতনভাবেই করেছে। তার নামের অর্থের মতোই সে অবাস্তব একটি চরিত্র। অভিজাত সমাজের বাবু হয়ে ওঠার তাগিদে কলকাতায় এসে বাড়ি ভাড়া নিয়েছে সে। বিবাহ করতে উদ্গ্রীব যুবক অলীক প্রকাশের কপাল ছিল বেশ চওড়া। সত্য সিন্ধু বাবুকে সে প্রায় ম্যানেজ করে এনেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সর্ববিষয়ে নিজের শিক্ষা দীক্ষায় গুণাগুণের কথা ফলাও করে প্রচার করেছিলেন সে কখনো সংস্কৃত বিষয়ে তারানাথ বাচস্পতিকে পর্যদস্ত করা, কখনো দাবা খেলায় তার সাথে জগদীশবাবু পেরেরা ওঠা
বিক্রমাদিত্য বংশের রাজকুমারী তার প্রেমে পাগল ইত্যাদির কথা শুনে প্রভাবিত হয়ে সত্যসিন্ধুবাবু বলেছিলেন, এ তো সচ্চরিত্রের লক্ষণ। গদাধর আড়াল থেকে অলিকের মিথ্যা ভাষণ শুনে বলতে বাধ্য হয়েছে, লোকটার মুখের জোর খুব আছে দেখেছি। আর হেমাঙ্গিনী তো বিশ্বাসই করতেই চায় না অলিক প্রকাশের মিথ্যাকে। সব সময় সিরিয়াসভাবে সবাই মিথ্যা কথা বলতে পারে না, তার জন্য বাহাদুরি চায়। সেই গুণে অলিক প্রকাশ বাহাদুর, তবে এমন বাহাদুরি বেশি দিন টেকে না। ফলে মিথ্যার জারিজুরি ধরা পড়ার পর সে বলতে বাধ্য হয়, মশাই আমার ঘাট হয়েছে, আমি নাকে খত দিচ্ছি, এমন কর্ম আর কখনো করব না। এই পরিণতি দেখে তার প্রতি এতটুকু মায়া মমতা জন্মায় না আমাদের, বরং ফন্দিবাজ ভণ্ড মিথ্যার মুখোশধারী চরিত্রের আচরণে যতই হাস্যরসের উদ্রেক হোক না কেন, তার প্রতি কিঞ্চিত বিরক্তির প্রমাণ করে টাইপ চরিত্রের হিসেবে সে সকল মানুষ হিসাবে ক্ষমার অযোগ্য। সুতরাং আমরা এখানেই আজকে শেষ করছি আমি আমার ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি কোশ্চেনগুলো নিয়ে আসছি, তোমরা প্লিজ দেখতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করবে। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট তো করবেই। থ্যাংক ইউ।